শুরুতে জানিয়ে দেব, ইসরায়েল মার্কিন হামলার আতঙ্কে রয়েছে এবার মিশর। জানিয়ে দেব, শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার নেপাল, দুশ্চিন্তায় রয়েছে ভারত। অন্যদিকে রয়েছে কাতারের পর এবার ইয়েমেনে ইসরায়েলি হামলা, নিহত ৩৫। সর্বশেষ জানিয়ে দেব, নেপালে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক হচ্ছে সেনাবাহিনীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার মার্কিন ইসরায়েল হামলার আতঙ্কে রয়েছে মিশর। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল। একই ধরনের হামলার আশঙ্কায় ভুগছে মিশর, তবে সমান্তালে প্রস্তুতিও নিচ্ছে দেশটি। মিশর বলছে, হামলা হলে শত্রুদের পরিণতি হবে ভয়াবহ। মিশর আমেরিকাকে সতর্ক করে জানিয়েছে, তার মাটিতে হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে আঘাত করলে প্রতিপক্ষকে বিধ্বংসী পরিণতি ভোগ করতে হবে। লেবাননের দৈনিক আল আখবার তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কায়রো আমেরিকানদের কাছে স্পষ্ট করে একটি বার্তা পাঠিয়েছে। তাতে বলেছে, কাতারে ইসরায়েলের পদক্ষেপের মতো মিশরে হামাস কর্মকর্তাদের উপর যে কোনো প্রচেষ্টার ভয়াবহ পরিণতি হবে। প্রতিবেদন অনুসারে মিশর হামাস সহ গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর নেতাদের আশ্রয় দেওয়া এবং তাদের ভূখণ্ডে থাকাকালীন তাদের সুরক্ষা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মিশরের আশ্রয়ে থাকাকালীন ওই নেতাদের উপর কোনো আক্রমণ সহ্য করা হবে না। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এতে তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। 10 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। ওই ফোনালাপে নরেন্দ্র মোদী দোহায় ইসরায়েলের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন। এক্স পোস্টে মোদী বলেন, উত্তেজনা এড়াতে আমরা সব সমস্যার সমাধানে কূটনৈতিক আলোচনাকে সমর্থন করি। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা আমাদের সন্ত্রাসবাদের জন্য নতুন শক্ত অবস্থানে রয়েছে ভারত। এছাড়া প্রতিদিন নতুন নতুন দেশ কাতারে হামলার নিন্দা জানাচ্ছে এবং প্রতিবাদ জানাচ্ছে। দেশগুলো বলছে, এই অঞ্চলে এই ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিশ্বকে করুণ পরিণতির দিকে ঠেলে দেবে। এদিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের পর দুশ্চিন্তায় পড়েছে ভারত। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের জেরে সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পতন ঘটেছে। ভারতের এই কৌশলগত প্রতিবেশী দেশের অস্থিরতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দিল্লি, যা দেশটিকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকটকে স্মরণ করিয়ে দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ করার প্রতিবাদে ছড়িয়ে পড়া আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে 20 জনেরও বেশি নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। প্রতিবাদকারীরা পার্লামেন্টে হামলা চালিয়ে কয়েকজন রাজনীতিবিদের বাড়িতে আগুন ধরিয়ে দিলে সেনাবাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নামানো হয় এবং দেশব্যাপী কারফিউ জারি করা হয়। কাঠমান্ডুর এই দৃশ্য 2022 সালে শ্রীলঙ্কান অভ্যুত্থান এবং গত বছর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কথা স্মরণ করিয়ে দিয়েছে অনেকের কাছেই। সাম্প্রতিক বছরগুলোতে হিংস্র আন্দোলনে সরকারের পতন ঘটা তৃতীয় দেশ হচ্ছে ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী নেপাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী হলেও নেপালের সঙ্গে দিল্লির সম্পর্ক বেশ ভালো, কারণ দুই দেশের মধ্যে ঐতিহাসিক, কৌশলগত এবং অর্থনৈতিক যোগসূত্র রয়েছে। নেপালের সঙ্গে ভারতের 1700 কিলোমিটারেরও বেশি খোলা সীমান্ত রয়েছে, যা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার এবং পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। সীমান্তের ওপারে ঘটনা প্রবাহে ভারত গভীর নজর রাখছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে এক্সে লিখেছেন, নেপালের সহিংসতা হৃদয় বিদারক, এত তরুণ প্রাণহানিতে আমি মর্মাহত। তিনি আরও বলেছেন, নেপালে স্থিতিশীলতা এবং শান্তি ও সমৃদ্ধি অত্যন্ত জরুরি। গত মঙ্গলবার তিনি মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে জরুরি বৈঠকও করেছেন। বিশ্লেষকরা বলেছেন, যেভাবে 2022 সালে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতির অস্থিরতা বাংলাদেশ অপ্রস্তুত হয়েছিল, তেমনি নেপালের এই পরিস্থিতিও তাদের বিস্মিত করেছে। বিশেষ করে কেপি শর্মা ওলির দিল্লি সফরের ঠিক এক সপ্তাহ আগে তার পদত্যাগের ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ করেছে। নেপালের অস্থিরতা ভারতের জন্য উদ্বেগের কারণ দেশটিতে কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ড নেপালের সীমানার ওপারেই থাকে অবস্থান করে। ভারতীয় বিশেষজ্ঞরা বলেছেন, ইন্দো গঙ্গোয় সমভূমিতে প্রবেশের পথ সরাসরি নেপালের ভিতর দিয়ে গেছে। অস্থিরতার প্রভাব ফেলেছে ভারতের অভ্যন্তরেও, কারণ ভারতে প্রায় 45 লাখ নেপালি বসবাস করেন এবং এর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। দুই দেশের মধ্যে রয়েছে গভীর পারিবারিক সম্পর্ক এবং অবাধ যাতায়াত। ভিসা, পাসপোর্ট ছাড়াই নেপালি নাগরিকরা ভারতে যেতে কাজ করতে পারেন। পাশাপাশি নেপালে প্রায় 32,000 গোর্খা সৈন্য বিশেষ করে চুক্তির আওতায় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। 1950 সালে চুক্তির অধীনে নেপালি ভিসা এবং পাসপোর্ট ছাড়াই ভারতে যেতে বা কাজ করতে পারেন।
এদিকে কাতারের পর এবার ইয়েমেনে ইসরায়েলি হামলা, নিহত ৩৫। ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা এবং আল জাউফ প্রদেশে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৩১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার ১০ সেপ্টেম্বর ইয়েমেনে হামলা চালিয়ে আগে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল তাহারির এলাকায় আবাসিক ভবনের একটি চিকিৎসা কেন্দ্রে এবং আল জাউফ প্রদেশের রাজধানী আল হাজমের সরকারি কম্পাউন্ডে ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপের অনেকেই আটকে থাকতে পারেন। দমকল ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করার চেষ্টা করছেন এবং হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি দাবি করেছে, হামলায় সানার দক্ষিণ পশ্চিমের স্বাস্থ্য খাতের একটি মেডিকেল সেন্টার এবং আল হাজেমের স্থানীয় সরকারি কার্যালয় লক্ষ্যবস্তু করা হয় এবং বহু মানুষ নিহত এবং আহত হয়। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলি হামলায় প্রতিহত করতে তারা সারফেস টু এয়ার ডিফেন্স মিসাইল ব্যবহার করেছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে কিছু ইসরায়েলি বিমানকে পিছু হটতে বাধ্য করেছেন। তিনি দাবি করেছেন, কিছু ইসরায়েলি বিমান তাদের অস্ত্র ব্যবহার করার আগেই ফিরে যেতে বাধ্য হয়। তিনি বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করে জায়নবাদী আগ্রাসনের মোকাবিলা করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলি বিমান বাহিনী সানা ও আল জাওফে হুথি গোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল হুথিদের সামরিক শিবির, সামরিক জনসংযোগ দপ্তর এবং একটি জ্বালানি অবকাঠামো। এদিকে নেপালে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক সেনাবাহিনীর। নেপালে সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন নেতৃত্বের নিয়োগে মতপার্থক্য দেখা দিয়েছে। এই জটিলতা নিরসনে বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর আবারও জেনজি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছে দেশটির সেনাবাহিনী। এক সেনা মুখপাত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। সম্ভাব্য অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে বিক্ষোভকারীদের অগ্রাধিকারের তালিকায় রয়েছেন নেপালের সাবেক প্রধান। সম্ভাব্য অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে বিক্ষোভকারীদের অগ্রাধিকার তালিকায় রয়েছেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীল কার্কি। ২০১৬ সালে দেশটির প্রথম নারী হিসেবে তিনি ওই পদে নিয়োগ পেয়েছিলেন। বিক্ষোভের এক সমর্থক ৩৪ বছর বয়সী সুজিত কুমার ঝা বলেন, এই সুশীলা কার্কিকে তার প্রকৃত রূপেই দেখি, সৎ, নির্ভীক এবং অবিচল। এই দায়িত্বের জন্য তিনি সঠিক মানুষ। পুরো বিষয়ে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির দাবি, অন্তর্বর্তীকালীন নেতা হওয়ার ব্যাপারে কার্কি সম্মতি দিয়েছেন, তবে সংবিধান সম্মত উপায়ে তার নিয়োগের ব্যাপারে আলোচনা চলছে। এদিকে তার নিয়োগে নিয়ে বিক্ষোভকারীদের মধ্যে মতপার্থক্য রয়েছে বলে দাবি করেছেন আরেক ব্যক্তি। তিনি জানিয়েছেন, বিক্ষোভকারীদের একটি অংশ মতৈক্যের ভিত্তিতে নেতা নির্ধারণ করতে চাইছেন। এই বিষয়ে বক্তব্য জানতে রয়টার্সের ফোনে যোগাযোগ করলেও কার্কি সাড়া দেননি। সেনাবাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেত বলেন, অন্তর্বর্তীকালীন নেতৃত্ব নির্ধারণে প্রাথমিকভাবে আলোচনা শুরু হয়েছে এবং আজ সারাদিন তা অব্যাহত থাকবে। আমরা ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। দুর্নীতি এবং স্বজনপ্রীতির প্রতিবাদে দীর্ঘদিন ধরেই নেপালে আন্দোলন চলছিল। এর মধ্যে ভুয়া খবর ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে সঙ্গে যেন বিস্ফোরণ ঘটে। পরে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। আন্দোলন থেকে শুরু হয় সহিংসতায় ২০ জনের বেশি মানুষ প্রাণহানি হওয়ার পর পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।